আমি কন্যাশ্রী আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। আগেও বলেছি, এখনো রিকোয়েস্ট করছি, যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে যাবে, সেখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখবে। পুরনো ভিডিও, নতুন ভিডিও একটা দুটো করে দেখলে আমার সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হবে। যারা ফ্রি কনসালটেন্সি চাও, তাহলে ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে ফ্রি কনসালটেন্সি পেতে সুবিধা হবে। এবার আজকের সাবজেক্টটা সেই গ্রহ নক্ষত্রদের নিয়ে। ব্যাপারটা হচ্ছে এই যে 9টা গ্রহ আর এই 12টা ঘর আর এখানে 27টা নক্ষত্র, এই প্লেসমেন্টের ওপরই জ্যোতিষবিদ্যা বেঁচে আছে। জ্যোতিষবিদ্যা, হস্তরেখা বিদ্যা, তোমার এগুলো কিন্তু প্ল্যানচেট, এগুলো কিন্তু আধ্যাত্মিক সাবজেক্টের মধ্যেই পড়ে, মানে স্পিরিচুয়াল সাবজেক্ট, যেগুলো তোমার বিয়ন্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, শরীর এবং মন নিয়ে স্বাভাবিকভাবে মানুষ যেভাবে বেঁচে পড়তে থাকে তার বাইরেও যে একটা বিদ্যে আছে এবং একটা সাবজেক্ট আছে যেটা পড়লে জীবনের অনেক কিছু বোঝা যায় এবং সুখ শান্তি অনায়াসে পাওয়া যায়, সেটার নাম হলো আধ্যাত্মিক সাবজেক্ট বা স্পিরিচুয়াল সাবজেক্ট। এগুলো কিন্তু তার মধ্যেই পড়ছে। হাতের রেখাটা কেন বলছি, ধরো আমি পামিস্ট হিসেবে যেহেতু হাতের রেখা আমি ছবিটা চাই, আলাদা করে কেউ যদি আমাকে এসে বলে আমার হাতটা একটু দেখে দিন, তো আমি দেখি না, কারণ ওভাবে আমার সিস্টেম নয়। যারা নিজের সম্পর্কে জানতে চায় ফ্রি কনসালটেন্সি বা পেইড কনসালটেন্সিতে, আমার নিয়ম হচ্ছে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ পাঠাতে হবে, 2 হাতের রেখার ছবি পাঠাতে হবে, ফ্রন্ট ফেস পিকচার পাঠাতে হবে, তবেই আমি বলবো কনফিডেন্ট হয়। শুধু হাতের রেখায় কি কনফিডেন্ট হওয়া যায় না? যায়। কিন্তু যেহেতু আমি জ্যোতিষী, আমি শুধু হাতের রেখা দিয়ে তোমার ওই টাইম পাস করার কথা, কোয়েশ্চেন, হাতটা একটু দেখে দিন তো, ক্যাজুয়ালি চলে এলে তুমি ক্যাজুয়াল হতে পারো। আমি তো ক্যাজুয়াল নই আমার সাবজেক্টটা নিয়ে। আমি আমার সাবজেক্টটাকে খুব ভালোবাসি, রেসপেক্টও করি, এবং আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে এই পেশাটায় এনেছেন এবং এগুলো বুঝতে সাহায্য করেছেন বলেই কিন্তু আজকে আমি ডক্টরেট পিএইচডি, যেটা দেখবে লেখা থাকে 2023 ফেব্রুয়ারিতে পেয়েছি, অ্যাচিভ করতে পেরেছি। অনেকগুলোই সার্টিফিকেট, অনেক বাঞ্চ সার্টিফিকেট আমার রয়েছে, পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, প্র্যাকটিস করছি 17-18 বছর ধরে। তো আমার পেশাটাকে তুমি ক্যাজুয়াল মনে করতে পারো, আমি ক্যাজুয়াল মনে করছি না। তাই এই ধরনের মানুষদের আমি অ্যাভয়েড করি। এবার আজকে এই গ্রহ নক্ষত্রের পজিশনগুলো বলবো। ধরো মেষে যে অশ্বিনী নক্ষত্র, ধরো বৃহস্পতি 1 লেখা, 1 মানে সেই বৃহস্পতি মেষ রাশিতে 1 নম্বর নক্ষত্রে আছে, মানে অশ্বিনী নক্ষত্রে আছে। গুগলে সার্চ করে দেখবে এরিস, অশ্বিনীকে ইংলিশে এরিস বলে, এরিস কনস্টেলেশন মানে নক্ষত্র পুঞ্জ। গুগলে সার্চ করে দেখবে ওই এরিস কনস্টেলেশনের আকৃতিটা কিরকম, অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রের অবস্থান কিন্তু মহাকাশে রয়েছে, পৃথিবী থেকে দেখা যায়। তো এই যে গ্রহদের বলাবল, গ্রহদের পরিবর্তন, এগুলোতে এই গ্রহরা ওই যে আকাশে দেখছি সেই গ্রহরা কি জীবন্ত? তারা কি সত্যি এক একজন ভগবান? না তাদের ফলটা আমরা কিভাবে পাচ্ছি আমি কিন্তু সত্যিই জানি না। এটা একটা কনফিউশন তো রয়েছে, যে যেমন ধরো বৃহস্পতি গ্রহ, সেখানে কি সত্যিই দেবগুরু বৃহস্পতি বাস করে? কারণ জানা নেই আমার, আর আমি জানতে চাইলেও এমন কেউ নেই যে আমাকে উত্তর দেবে। কিন্তু এটুকু আমি জানি যে দেবগুরু বৃহস্পতি যদি সহায় থাকে, অনেক বড় বড় প্রবলেম কিন্তু ওভারকাম করা যায়। আমি নিজেও বহুবার বলেছি, আমি অনেক বিরুদ্ধ পরিবেশে বড় হয়েছি। আজকে আমার লগ্নে বৃহস্পতি ছিল বলে আমি কিন্তু অনেক প্রবলেম ওভারকাম করে আজকে এখানে এসে তোমাদের সাথে জন্য ভিডিও করতে পারছি। আমি পেরেছি এই লাইন আধ্যাত্মিক সাবজেক্টটাকে ধরে থেকে নিজের সুখ শান্তি পাওয়া, নিজের জন্য গুছিয়ে নেওয়া, সেটা পেরেছি বলেই কিন্তু আমি বারবার বলি যে স্পিরিচুয়াল সাবজেক্টগুলোর মধ্যে ঢুকলে, নিয়মকানুন মেনে চললে, তাহলে কিন্তু সত্যি অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এগুলো স্বার্থ ছাড়াই আমি তোমাদের সাথে শেয়ার করি।
তো এই যে ধর এইভাবে আমাদের কাউন্টিংটা হয়। কেতু হলো 1, শুক্র 2, রবি 3, 4 চন্দ্র, 5 মঙ্গল, 6 রাহু, 7 বৃহস্পতি, 8 শনি, 9 হলো বুধ। এবার এইভাবে মানে ধরো মহাদশা, কেতুর মহাদশা, এই মহাদশার স্প্যানটা যখন কমপ্লিট হয়ে যাবে এত সাল থেকে এত সাল, তারপর অটোমেটিক্যালি শুক্রের মহাদশা চলবে, তারপর অটোমেটিক্যালি রবির মহাদশা, যেভাবে কাউন্টিং করলাম ওইভাবে বুধ পর্যন্ত হওয়ার পর আবার কেতুর মহাদশা। তো নর্মালি যে ধরো যেমন 8 বললাম শনি, 9 বললাম বুধ, যে শনির মহাদশায় মারা গেল, শনির 7.5 মারা গেল, স্বাভাবিকভাবেই সে যখন পরের জন্মটা নিচ্ছে সে বুধের মহাদশায় জন্মটা নেবে। তার জন্মের সময় ওই ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ ক্যালকুলেশন করলে দেখা যাবে যে তার বুধের মহাদশায় সে জন্মেছে। এগুলো হয়ে এসছে। সুতরাং কেন হয়ে এসছে, কি কারণ আমি মানছি না বা আমি মানি, কিছুই আমার বলার নেই। এবারে এই যে গ্রহদের কথা বললাম, এদের পজিশন, এবার ধরো এটা কি বললাম আগের ভিডিওতে, মেষের অধিপতি মঙ্গল, রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এরা মিত্রস্থানীয়। তা সত্ত্বেও এই মেষ মঙ্গলের ঘর। মঙ্গল ধরো তোমার জন্মছকে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে ক্যালকুলেশন করার পর দেখা গেল মঙ্গল রয়েছে অষ্টমে, এই লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে অষ্টমে, মানে বৃশ্চিকের অধিপতিও মঙ্গল। তাহলে মঙ্গল এখানে অধিপতি হলেও এখানে অষ্টমে যখন রয়েছে, এটা মাথায় রাখতে হবে বৃশ্চিকে আবার মঙ্গল নিচস্থ। তার মানে মেষ এবং বৃশ্চিকের অধিপতি বা লর্ড মঙ্গল হওয়া সত্ত্বেও মঙ্গল যদি বৃশ্চিকে থাকে, যেহেতু বৃশ্চিকে মঙ্গল নিচস্থ, তাই এই লগ্ন মেষের অধিপতি মঙ্গল হওয়া সত্ত্বেও সে অষ্টমে খারাপ ঘরে চলে যাওয়ার দরুন, নিচস্থ হওয়ার দরুন সে মঙ্গলের ভালো জিনিসগুলো কিন্তু পাবে না। এবার মঙ্গলের সাথে বৃহস্পতির মিত্রতা, বৃহস্পতি যখন মঙ্গলের ঘরে থাকছে, বৃহস্পতি মঙ্গলের মিত্র হলেও মিত্র হিসেবে সে সেই জাতককে ভালো ফল দেবে, কিন্তু একটা লিমিটের পর সে বৃহস্পতিও ভালো ফল দিতে পারবে না। কারণ কি, এটা হলো মঙ্গলের ঘর। মিত্র হলেও তোমার ঘরে তোমার কোনো বন্ধু এসে অনেক দিন থাকলে, মাসের পর মাস, বছরের পর বছর থাকলে, মানে অনেক মাস থাকলে তোমার কি ভালো লাগবে? তোমার মনে হবে বেটা যাবে কখন। সেই জন্য মিত্রস্থানের মিত্র ঘরেও যদি কোনো গ্রহ যায় তখন কিন্তু একটা লিমিটের পর সে খুব ভালো রেজাল্ট দিতে পারে না। কিন্তু বৃহস্পতির ঘর হলো মীন, বৃহস্পতি হলো ধনু এবং মীনের লর্ড। যখন বৃহস্পতি মীন এবং ধনুতে থাকছে তখন কিন্তু সে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে কানেকশনগুলো তৈরি হয়। এই কানেকশনগুলো খুঁজে বের করাটা হলো জ্যোতিষীর কাজ। ধরো রাহু এখানে, মঙ্গল এখানে, তো তোমার মেষ, তো রাহু এখানে থাকার দরুন পুরো সমসপ্তমে কানেকশন যেটা আছে 180 ডিগ্রিতে রাহু মঙ্গল কানেকশন হয়ে গেল। তো স্বাভাবিকভাবে জ্যোতিষী হিসেবে আমি কি বলবো, তোমার অ্যাক্সিডেন্ট রয়েছে বা অপারেশন রয়েছে। মুখেও টাচ করতে পারে বা কোমরের নিচের অংশ টাচ করতে পারে। সপ্তম ভাবটা কোমরের নিচের অংশকে বোঝানো হয়। যদি চতুর্থে থাকে 1 2 3 4, 4-এ রাহু আর 4-এর ঠিক অপোজিটে দশমে যদি মঙ্গল থাকে, তাহলে আমি কি বলবো, বুকে হতে পারে তোমার অপারেশন ইত্যাদি কানেকশন, বা দশম মানে তোমার হাঁটুর ওইখানটা, থাইয়ের ওখানটা বোঝানো হয়, সেখানেও হতে পারে। তো এইভাবে কানেকশনগুলো বলাটা জ্যোতিষীর কাজ। যে কানেকশনটা তুমি আগের জন্মে কর্মফলে নিয়ে জন্মেছ, এটা আমি কিছু বানিয়ে বলবো না। জ্যোতিষী হিসেবে আমি কিছু বানিয়ে বলবো না। যেটা তোমার আছে সেই কানেকশনটা তৈরি করব, দেখবো জ্যোতিষের কানেকশন বলা আছে। এবার এই কানেকশনগুলো কে কবে তৈরি করেছে, কেন করেছে, এই গ্রহরা কোথায় অবস্থান করছে, এটাই কি ওখানের মহাকাশের গ্রহ, এত কিছুর মধ্যে আমি ঢুকবো না। কিন্তু এটা জানি এই কানেকশনগুলো মেলে।
যেমন রবি যদি এখানে মেষে থাকে সেটা বৈশাখ মাস, মানে মধ্যগমনে। আবার জ্যোতিষের ছক বিচার করার সময় জন্মছক ছাড়াও জ্যোতিষীকে আরেকটা বিচারও করতে হয় কালপুরুষ চক্র হিসেবে। কালপুরুষ চক্রে এইটা কিন্তু কালপুরুষের মাথা হিসেবে ধরা হয়, বাকিগুলো কালপুরুষের বডি পার্টে ফেলা হয়। তো ভালো জ্যোতিষী সবসময় জন্মছক বিচার করবে, কালপুরুষ ছক বিচার করবে, নবাংশ দেখবে, দ্রেক্কান দেখবে, ত্রিশাংশ দেখবে, সন্নারী দেখবে, পতাকি চক্র করবে। এগুলো করে তারপর জ্যোতিষী বলবে যে তুমি ফোন করো, তোমার ডিটেলসটা আমি বলে দেবো। কিন্তু আমার ফ্রি কনসালটেন্সিতে এত কিছু আমি বলতে যাব না। ওখানে একটা কোয়েশ্চেন করে পাঠাবে, তার উত্তর কিভাবে দেওয়া যায় সেটাই তোমায় বলবো। এরপরও যদি তোমাদের আমাকে ভালো লাগে তখন পেইড কনসালটেন্সিতে আসবে, তোমার কি কি জানতে ইচ্ছে করছে সেটা লিখে পাঠাবে, আমি উত্তরগুলো বসে বসে দিয়ে দেবো। কিন্তু আগে যেমন আমরা জ্যোতিষী হিসেবে আমিও লিখে দিতাম, কানেকশানগুলো লিখে দিতাম, এখন সেটা দিই না। কেউ জানতে চাইলে বলি রেকর্ড করে নাও বা নিজে লিখে নাও। কারণ জন্মছক, দশা অন্তর্দশা, চক্রগুলো এগুলো তোমরা সাধারণ যে জ্যোতিষ জানে না তাকে দিয়ে লাভ নেই, সে বুঝবে না, সে তো ফলাফলটাই জানতে চাইবে। আর গাইডেন্স পেতে চাইলে তান্ত্রিককে হায়ার করতে হবে, তার টাচে থাকতে হবে, নিয়ম মানতে হবে। অনেক প্রবলেম কে এইভাবে ওভারকাম করে বেরিয়ে যাওয়া যায়। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।